জাতিসংঘের 147 দেশ স্বীকৃতি দিয়েছে ফিলিস্তিনকে, এখনো দেয়নি 46টি দেশ। এতে কি গাজায় আগ্রাসন থামবে? কি বলছেন বিশ্লেষকরা? জীবন ঝুঁকি নিয়ে চিকিৎসা দিচ্ছেন গাজার চিকিৎসক নার্সরা। হাজারো হামলাতেও ছাড়েননি হাসপাতাল। সেখানে কি শেষ হবে তাদের লড়াই? আফগানিস্তানের বাগরামের দখল নিয়ে আমেরিকা তালেবান টানাপোড়েন। কেন ঘাঁটিটি নিতে চান ট্রাম্প? আফগান খনিজ সম্পদের লোভে কি? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। জাতিসংঘের 193টি দেশের মধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে 147টি দেশ। এখনো স্বীকৃতি দেয়নি আমেরিকা, ইসরায়েল, জাপান সহ 46টি দেশ। কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও পর্তুগালের পর শিগগিরই স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স। ভবিষ্যতে আরও কিছু দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে। তবে আন্তর্জাতিক চাপ সত্ত্বেও গাজায় বর্বর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ফলে প্রশ্ন উঠেছে, এসব স্বীকৃতির পর কি গাজা ভূখণ্ডে ইসরায়েলের বর্বর হামলা থামবে? পশ্চিমা বিশ্ব কি আরব নেতাদের মতোই শুধু মুখ রক্ষা করতে ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে? কি বলছেন বিশ্লেষকরা? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন রিফাত জামান। এই স্বীকৃতি কি আরব দেশগুলোর মতো শুধুই লোক দেখানো নিন্দা আর কথার কথা, নাকি বাস্তবে এই স্বীকৃতি গাজার নিরীহ ফিলিস্তিনি গণহত্যা বন্ধ করবে? কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও পর্তুগাল সহ জাতিসংঘের 193টি দেশের মধ্যে 147টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘটনা বিশ্বজুড়ে আলোচনার ঝড় তুললেও একই সাথে এর বাস্তব দিক নিয়ে প্রশ্ন উঠেছে এই স্বীকৃতি গাজা ভূখণ্ডে ইসরায়েলি হত্যাযজ্ঞ বন্ধ করবে কিনা, নাকি দেশের অভ্যন্তরীণ চাপ আর জনগণের মন জয় করে ভোট বাড়াতে এই কৌশল নিয়েছেন তারা? এর পেছনে কি মানবিক কারণ রয়েছে, নাকি রয়েছে শুধুই রাজনৈতিক উদ্দেশ্য? বিশ্লেষকরা বলছেন মানবিক নয়, রাজনৈতিক কারণেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে পশ্চিমা দেশগুলো। কারণ ইসরায়েলকে থামাতে কোনো নিষেধাজ্ঞা দেয়নি তারা, বন্ধ করেনি ইসরায়েলে অস্ত্র বিক্রি। এমনকি ইসরায়েল বন্ধু যুক্তরাষ্ট্রের সাথেও কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ধরে রেখেছে তারা। আর এত আন্তর্জাতিক চাপের পরেও গাজায় চলছে ইসরায়েলি হত্যাযজ্ঞ। তাহলে কেবল স্বীকৃতি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে আদৌ ভূমিকা রাখবে কিনা, বা ইসরায়েলের বর্বরতা থামাবে কিনা, তা বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। বিশ্লেষকরা বলছেন এটি মূলত লোক দেখানো স্বীকৃতি। কারণ বিশ্বজুড়ে বিভিন্ন দেশের চলমান ফিলিস্তিনপন্থী আন্দোলন, বিক্ষোভ বাড়ছে মানুষের মধ্যে অসন্তোষ। আর তাই নিজের দেশের জনগণকে খুশি রাখতে এবং নিজেদের মুখ রক্ষায় এই পদক্ষেপ নিয়েছে তারা। বাস্তবে যুদ্ধ বন্ধে এটি কার্যকর কোনো পদক্ষেপ নয়, বরং রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি গাজায় যুদ্ধ থামাতে পারবে বলে মনে করছেন না বিশ্লেষকরা। আমার মনে হয় এই স্বীকৃতি কেবল ইসরায়েলের উপরে চাপ প্রয়োগ করে দেশটিকে আলোচনা টেবিলে আনার জন্য। কারণ রাজনৈতিক নেতারা মানবিক হিসাব নিকাশের পরিবর্তে রাজনৈতিক হিসাব নিকাশই বেশি করছেন। তারা তো গাজায় মানবিক সাহায্য পৌঁছানোর ব্যাপারে এতটা চাপ দেননি। তারা মূলত নিজ দেশের জনগণের আন্দোলন, বিক্ষোভের চাপের মুখে ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে। এটা নির্বাচনী রাজনৈতিক কৌশল, আর কিছু নয়। কেননা ব্রিটেন, ফ্রান্স, স্পেন সহ পশ্চিমা দেশগুলো, এমনকি আরব দেশগুলো কি ইসরায়েলের বন্ধু আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি বাতিল করবে? তাহলে গাজা যুদ্ধ থামাতে তারা কি বাস্তবসম্মত কোনো পদক্ষেপ নিয়েছে? নেয়নি। তারা বলছেন এই স্বীকৃতির পাশাপাশি যতক্ষণ পর্যন্ত ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা, অস্ত্র অবরোধ ও অধিকৃত ফিলিস্তিনের নো ফ্লাই জোন বাস্তবায়নের মতো কার্যকর পদক্ষেপ না নিবে, ততক্ষণ পর্যন্ত আগ্রাসন বন্ধের সম্ভাবনা কম। তবে গাজায় যুদ্ধ বন্ধ করতে ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ বাড়ছে। বিশেষ করে জোরালো হচ্ছে ইসরায়েলকে বর্জনের প্রচারণা। ফলে ইউরোভিশন ও আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতাগুলো থেকে ইসরায়েলকে বাদ দেওয়ার জন্য আলোচনা হচ্ছে। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন সম্প্রতি কিছু ইসরায়েলি পণ্যের উপর শুল্ক বৃদ্ধি ও দেশটির কয়েকজন নেতার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের কথাও বিবেচনা করছে। তবে এরপরও বিভিন্ন দেশের ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেয়া গুরুত্বপূর্ণ। কেননা এতে করে দীর্ঘমেয়াদে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া দেশগুলোর সাথে চুক্তি ও রাষ্ট্রদূত নিয়োগ হতে পারে। এরই মধ্যে যুক্তরাজ্য ফিলিস্তিনে তাদের রাষ্ট্রদূত নিয়োগের ঘোষণা দিয়েছে। রিফাত জামান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও পর্তুগাল একই দিনে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্বীকৃতি দেয়ায় স্বাগত জানিয়েছে যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দারা। তবে পশ্চিমা বিশ্বের এই সিদ্ধান্তে ফিলিস্তিনের পাশাপাশি আন্তর্জাতিক মহল স্বাগত জানালেও তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, ফিলিস্তিন রাষ্ট্র কোনো দিন প্রতিষ্ঠিত হবে না। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। The United Kingdom formally recognizes the state of Palestine.
108 বছর পর বেলফোর ঘোষণার ঐতিহাসিক ভুল কিছুটা হলেও শুধরে নিল ব্রিটিশরা। অবশেষে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল যুক্তরাজ্য। 21 সেপ্টেম্বর এক ভিডিও বার্তায় ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির ঘোষণা দিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। Australia will recognise the state of Palestine. একই দিনে ফিলিস্তিন রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে স্বীকৃতি দিয়েছে অস্ট্রেলিয়া, কানাডা ও পর্তুগাল। এছাড়া ফ্রান্স সহ আরও কয়েকটি দেশ সামনের কয়েকদিনের মধ্যে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। The government of Spain will approve the official recognition of Palestine as a state. একসাথে একাধিক পশ্চিমা দেশের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ভার্সেন আগাবেকিয়ান শাহিন। রামাল্লায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শাহিন বলেছেন, এই স্বীকৃতি মোটেও প্রতীকী নয়, এটি একটি কার্যকর, বাস্তব এবং স্থায়ী পদক্ষেপ। যারা সত্যি দ্বিরাষ্ট্র সমাধানকে রক্ষা করতে চান তাদের অবশ্যই এই পদক্ষেপ নিতে হবে। ফিলিস্তিন রাষ্ট্রের সার্বভৌমত্বকে স্বীকৃতির ঘোষণায় আশার আলো দেখছেন যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দারাও। দেরিতে হলেও এই স্বীকৃতিকে স্বাগত জানাচ্ছেন তারা। এই স্বীকৃতি অনেক দেরিতে এসেছে, তবু আমরা ফিলিস্তিন রাষ্ট্রের যে কোনো দেশকে স্বীকৃতিকে স্বাগত জানাই। 1948 সালে জাতিসংঘের একটি প্রস্তাবের মাধ্যমে যেভাবে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল, একইভাবে বিশ্বের সকল দেশের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া উচিত। গাজাবাসীর উপর নৃশংস হামলা ও গণহত্যা চলছে। আমরা এক অভূতপূর্ব ঐতিহাসিক চ্যালেঞ্জের মুখোমুখি। আমি মনে করি অস্ট্রেলিয়া, কানাডা এবং ফ্রান্সের মতো দেশগুলো ফিলিস্তিনকে স্বীকৃতি দিলেও সেটি ইসরায়েলের উপর কোনো গুরুতর চাপ সৃষ্টি করবে না। তবে আমি এও আশা করি কূটনৈতিকভাবে প্রভাবশালী দেশগুলোর এই স্বীকৃতি চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে কাজ করবে, যা এই যুদ্ধের অবসানের জন্য যথেষ্ট শক্তিশালী। ফিলিস্তিনকে স্বীকৃতির এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে ইসরায়েলি সরকার, বন্দীদের পরিবার এবং কিছু কনজারভেটিভ নেতা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এমন পদক্ষেপ সন্ত্রাসবাদকে পুরস্কৃত করবে। এক ভিডিও বিবৃতিতে নেতানিয়াহু বলেন, যে নেতারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে তাদের প্রতি আমার স্পষ্ট বার্তা, আপনারা সন্ত্রাসবাদকে এক বিশাল পুরস্কারে পুরস্কৃত করেছেন। আপনাদের জন্য আমার আরও একটি বার্তা আছে, আর তা হল ফিলিস্তিন রাষ্ট্র কখনো প্রতিষ্ঠা পাবে না। বেলফোর ঘোষণার পর থেকেই ফিলিস্তিনের জনগণ তাদের আঞ্চলিক অধিকার ফিরে পেতে এবং স্বাধীনতা অর্জন করতে সংগ্রাম করে আসছে। ফলে দেরিতে হলেও পশ্চিমা দেশগুলোর এই পদক্ষেপ ফিলিস্তিনিদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা। যদিও বাস্তবে ফিলিস্তিনের ভূমি এখনও ইসরায়েলের দখলে রয়েছে এবং সেখানে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা এখনও অনেক দূরের লক্ষ্য। 100 বছরেরও বেশি সময় ধরে চলা এই সংঘাতের অবসান এখনও দৃশ্যমান নয়। তবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে কিছুটা হলেও সেই ইতিহাসের দুঃখজনক অধ্যায়ের শেষ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকদের অনেকে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। গাজার চিকিৎসক আর নার্স ইসরায়েলের নৃশংস হামলার পরও যারা প্রাণ বাঁচাতে গাজা ভূখণ্ড আর সেখানকার হাসপাতালগুলো ছেড়ে যাননি, জীবনের মায়া না করে যারা দিনের পর দিন চিকিৎসা দিয়ে যাচ্ছেন হাজারো আহতদের। ইসরায়েলি হামলায় বিধ্বস্ত হয়েছে হাসপাতালগুলো। বিদ্যুৎ, ওষুধ আর অক্সিজেনের অভাবে ভেঙে পড়েছে চিকিৎসা ব্যবস্থা। তারপরও হাসপাতালের আলো নিভতে দেননি এই চিকিৎসক যোদ্ধারা। রণাঙ্গনের যোদ্ধাদের মতোই লড়ে যাচ্ছেন তারা। যোদ্ধা নাকি ফেরেস্তা, কি নামে তাদের মনে রাখবে গাজার ইতিহাস? এসব চিকিৎসক যোদ্ধাদের লড়াইয়ের খবর ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন হাফিজুল ইসলাম। ইসরায়েলের ভয়াবহ আগ্রাসনে ফিলিস্তিনের গাজা সিটি পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। দখলদার বাহিনীর যুদ্ধবিমান থেকে অবিরাম বোমাবর্ষণ, ভেঙে পড়া ঘরবাড়ি, খাদ্য ও ওষুধের তীব্র সংকট আরও বিপজ্জনক করে তুলেছে পরিস্থিতি। এমন তীব্র নরক যন্ত্রণার মাঝেও শহর ছাড়েনি অন্তত 6,50,000 ফিলিস্তিনি। কারণ গোটা ফিলিস্তিনে পালিয়ে যাওয়ার মতো নিরাপদ ভূখণ্ড আর বাকি নেই। গাজা সিটির হাসপাতালগুলোতে জীবনের ঝুঁকি নিয়ে অবস্থান করছেন চিকিৎসক ও নার্সেরা। সাহসী এসব মানুষ জানেন তাদের সহযোগিতা ছাড়া ইসরায়েলি হামলায় গুরুতর আহতদের কোনোরকম জরুরি চিকিৎসাই হবে না। তাই প্রতি মুহূর্তে মৃত্যুর আশঙ্কার মধ্যেও তারা টিকে আছেন জনগণের শেষ ভরসা হয়ে।
উত্তর গাজায় আল শিফা হাসপাতালে অবস্থান করা আমাদের মানবিক দায়িত্ব। শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা এই দায়িত্ব পালন করব। অসুস্থ ও আহতদের চিকিৎসা করতে নিজেদের কর্তব্যই আমাদের বাধ্য করছে। আমরা না থাকলে তো কোনো অপারেশন বা জরুরি চিকিৎসা সম্ভব না। ইসরায়েলের চলমান আগ্রাসনে বারবার মাথা গোঁজার ঠাঁই হারানো বহু পরিবার দক্ষিণে না পালিয়ে ফিরে এসেছে গাজা সিটিতেই। অবশ্য দক্ষিণের অঞ্চলেও নেই নিরাপত্তা ও মানবিক সহায়তার নিশ্চয়তা। গাজা সিটির গির্জা ও মসজিদগুলোতে এখন আশ্রয় নিয়েছে অসংখ্য পরিবার। স্বেচ্ছাসেবীরা সর্বোচ্চ চেষ্টা করছেন উদ্বাস্তুদের খাবার ও আশ্রয় যোগাতে। তবে কঠোর অবরোধের কারণে পৌঁছাতে পারছে না আন্তর্জাতিক সহায়তা। জাতিসংঘ জানিয়েছে চলতি বছরের মার্চে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে গাজা জুড়ে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে 10 লাখের বেশি। শুধু গত এক মাসেই উত্তর থেকে দক্ষিণে পালিয়েছে প্রায় 2 লাখ মানুষ। কিন্তু দক্ষিণাঞ্চল আর নিরাপদ নেই। বিশ্বজুড়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার নানা পদক্ষেপের মাঝেই দেশজুড়ে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে বর্বর ইসরায়েলি বাহিনী। তবে স্থানীয়দের আশা এবার হয়তো বদলাবে তাদের ভাগ্য। আমরা শুধু ফাঁকা বলি শুনেই অভ্যস্ত, কিন্তু আশা করি এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন হবে। ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি নিয়ে আমরা বাস্তবে কিছু দেখতে পাব। প্রতিদিন আমরা যে ধ্বংসযজ্ঞ ও ট্র্যাজেডি ভোগ করছি, যে গণহত্যা এবং দুর্ভিক্ষ চরম পর্যায়ে পৌঁছেছে, সেসব বন্ধে আমাদের পাশে দাঁড়ানোর নমুনা আমরা দেখব। ফিলিস্তিনের সবচেয়ে বড় শহর গাজা সিটি এখন এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের প্রতীক। যেসব বাসিন্দা এখনও রয়ে গেছেন বিধ্বস্ত নগরীতে, তারা প্রতিদিন অপেক্ষা করেন ক্ষুধা, রোগ আর বোমাবৃষ্টিতে অনিশ্চিত মৃত্যুর। এর মাঝেই নিরুপায় মানুষের সঙ্গী হয়ে নিজেদের শেষ নিঃশ্বাস পর্যন্ত পাশে আছেন ডাক্তার, নার্স ও জরুরি ত্রাণকর্মীরা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। গাজা ছাড়াও এবার দক্ষিণ লেবাননের ওপর ইসরায়েলের ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের 4 নাগরিক সহ 5 জন নিহত হয়েছে। নিহত অপরজন হিজবুল্লাহ সদস্য বলে দাবি ইসরায়েলি প্রশাসনের। এ হামলায় আহত হয়েছে আরও কমপক্ষে 2 জন। রবিবার হিজবুল্লাহর অবস্থান রয়েছে এমন খবরের ভিত্তিতে লেবাননের দক্ষিণাঞ্চলীয় বেন্ত জবেল শহরের একটি গাড়ি ও মোটরসাইকেল লক্ষ্যবস্তু করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। নিহত 4 মার্কিন নাগরিকের মধ্যে 3 শিশু ও তার বাবাও ছিলেন। শিশুদের মা আহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে এই হামলার মধ্য দিয়ে নভেম্বরে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করেছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী নওয়াফ সালাম এই হামলাকে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে গণহত্যা হিসেবে বর্ণনা করেছেন। আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর নিন্দা জানানোর আহ্বানও জানান তিনি। আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটিটি দখল নিয়ে পাল্টাপাল্টি হুমকিতে আবারও টানাপোড়েন দেখা দিয়েছে ট্রাম্প প্রশাসন ও তালেবান সরকারের মাঝে। বাগরাম ঘাঁটি ওয়াশিংটনের হাতে না দিলে খারাপ কিছু হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কেবল বাগরাম নয়, আফগানিস্তানের 1 ইঞ্চি মাটিও দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে তালেবানরা। প্রশ্ন উঠেছে, হঠাৎ কেন বাগরাম ঘাঁটি দখলে নিতে মরিয়া ট্রাম্প? চীনের উপর নজরদারির জন্য কি, নাকি আফগান খনিজ সম্পদের লোভে? হিজল জুবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার জেরে 2001 সালে আফগানিস্তানে সামরিক অভিযান শুরু করে মার্কিন বাহিনী। সে সময় তাদের প্রধান সামরিক ঘাঁটিটি ছিল বাগরাম। 2 দশক পর 2021 সালে তালেবানের অগ্রযাত্রার মুখে এই ঘাঁটির সাথে সাথে পুরো আফগানিস্তান ছাড়ে মার্কিন সেনারা। এরপর থেকেই এর নিয়ন্ত্রণ ক্ষমতাসীন তালেবান সরকারের হাতে। কিন্তু নতুন করে ওই ঘাঁটি ফেরত পেতে চাইছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন, বাগরাম ঘাঁটিটি যদি যুক্তরাষ্ট্রের কাছে ফিরিয়ে না দেয়া হয় তাহলে খারাপ কিছু ঘটতে যাচ্ছে। তবে এই খারাপ কিছু আসলে কি তা স্পষ্ট করেননি তিনি। এ অবস্থায় কেন ট্রাম্প বাগরাম ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছেন সেই প্রশ্ন সামনে আসছে। এ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, মূলত চীনকে মোকাবেলার জন্য ঘাঁটিটি আবারও ফিরে পেতে চায় ওয়াশিংটন। কারণ চীন যেখানে নিজেদের পরমাণু অস্ত্র তৈরি করে, সেখান থেকে বাগরাম স্বল্প দূরত্বে অবস্থিত। তবে ট্রাম্পের এই চাওয়া নাকচ করে দিয়েছে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র বলছে, বাগরাম ফিরে পেতে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কর্মকর্তাদের সঙ্গে আলাপ আলোচনাও করছেন ট্রাম্প। নাম না জানানোর শর্তে সিএনএনকে সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, অন্তত 1 মাস ধরে ঘাঁটিটি ফিরে পাওয়ার বিষয়ে আলোচনা চলছে।
সূত্রের বরাত দিয়ে CNN জানিয়েছে, ট্রাম্প ও তার জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা মনে করেন যে বিভিন্ন কারণে বাগরাম ঘাঁটিটি যুক্তরাষ্ট্রের প্রয়োজন। এর মধ্যে অন্যতম প্রধান কারণ হল বাগরাম থেকে মাত্র 500 কিলোমিটার দূরে অবস্থিত চীনের ওপর নজরদারি করা। এছাড়া আফগানিস্তানের বিরল খনিজ হাতে পাওয়া ও উত্তোলন করা, ইসলামিক স্টেট IS এর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী শাখা খোলা সহ আরও বেশ কিছু উদ্দেশ্য রয়েছে। এদিকে এসব লক্ষ্য পূরণ করতে চাইলে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির প্রয়োজন হবে বলছে একটি সূত্র। কিন্তু 2020 সালে তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্র যে চুক্তি করেছিল তাতে দেশটি থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের কথা বলা হয়। এ অবস্থায় সেনা ছাড়া কিভাবে ঘাঁটিটি নিয়ন্ত্রণে রাখা যাবে তা এখনও স্পষ্ট নয়। বাগরামের নিয়ন্ত্রণ নিতে আফগানিস্তানে মার্কিন সেনা পাঠাবেন কিনা এমন এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, এ নিয়ে এখনই তিনি বা তার প্রশাসন কথা বলতে চায় না। এ ব্যাপারে আপাতত আফগানিস্তানের সঙ্গে কথা চলছে। যুক্তরাষ্ট্র দ্রুতই এটি ফিরে পেতে চায়। অন্যদিকে ট্রাম্পের হুমকি সত্ত্বেও বাগরাম ফিরিয়ে দেওয়ার বিষয়টি নাকচ করেছে আফগানিস্তান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আফগানিস্তানের 1 ইঞ্চি মাটি নিয়েও কোনো চুক্তি করা সম্ভব নয়। আফগানিস্তানের এর প্রয়োজন নেই। গত শতকের 50-এর দশকে বাগরাম ঘাঁটিটি নির্মাণ করে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। 80-র দশকে আফগান যুদ্ধের সময় এটি সোভিয়েতদেরও প্রধান ঘাঁটি ছিল। পরে 2001 সালে মার্কিন বাহিনীর অভিযানের মুখে তালেবানের পতনের পর ঘাঁটিটি যুক্তরাষ্ট্রের দখলে চলে যায়। সেখানে একটি কারাগারও গড়ে তোলে তারা। কারাগারটি আফগানিস্তানের গুয়ান্তানামো বে নামে কুখ্যাতি পেয়েছিল। হিজল জোবায়ের, বাংলা ভিশন। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে লাতিন আমেরিকার দেশ পেরু। রাজধানী লিমায় জেনজি তরুণদের বিক্ষোভে সহিংসতায় প্রায় অর্ধশত আহত হয়েছে। এদের মধ্যে পুলিশ সদস্য ও সাংবাদিকও রয়েছেন। রবিবার টানা দ্বিতীয় দিনের বিক্ষোভে জেনজি প্রজন্ম সরকারি ভবনের দিকে অগ্রসর হলে পুলিশের বাধায় সংঘর্ষ শুরু হয়। পুলিশকে লক্ষ্য করে বোতল ও পাথর ছুড়ে মারে বিক্ষোভকারীরা। প্রতিরোধে কাঁদানে গ্যাস ও গুলি ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ। প্রেসিডেন্ট দিনা ভেলুয়ার্তের প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতি ও পেনশন সংস্কার সহ নানা অভিযোগ রয়েছে জেনজি প্রজন্মের। সাম্প্রতিক জনমত জরিপেও জনগণের চোখে সরকার ও রক্ষণশীল সংখ্যাগরিষ্ঠ কংগ্রেস দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হয়েছে। তরুণদের ওপর এই দমনপীড়নের নিন্দা জানিয়েছে সাংবাদিক ইউনিয়ন ও পেরুর জাতীয় মানবাধিকার সমন্বয়ক সংস্থা। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন সামরিক খাতে AI প্রযুক্তিকে প্রধান অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন। নতুন ড্রোন ও নজরদারি প্রযুক্তির উপর তার দৃষ্টি এখন বিশ্বের নজরে। বিস্তারিত শাহরিয়া আমান সানির ডেস্ক রিপোর্টে। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন ঘোষণা দিয়েছেন, সামরিক প্রযুক্তি আধুনিকরণে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এখন দেশের শীর্ষ অগ্রাধিকার। এই ঘোষণা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। সম্প্রতি এক প্রতিবেদনে এমন খবর দিয়েছে বার্তা সংস্থা আল জাজিরা। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA জানিয়েছে, রাজধানীর পিয়ংইং এর আনম্যান্ড অ্যারোনটিক্যাল টেকনোলজি কমপ্লেক্সে কিম জং উন নতুন প্রজন্মের ড্রোন ও নজরদারি বিমানের কার্যকারিতা তদারকি করেন। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা জোর দেন দ্রুত AI প্রযুক্তি বিকাশ এবং ড্রোনের সিরিয়াল উৎপাদন সক্ষমতা বাড়ানোর উপর। কিমের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা আগামী দিনে যুদ্ধক্ষেত্রে গেম চেঞ্জার হয়ে উঠবে। বিশেষ করে নজরদারি, টার্গেট শনাক্তকরণ এবং স্বয়ংক্রিয় আক্রমণ পরিচালনায় এর ভূমিকা হবে গুরুত্বপূর্ণ। এর আগে নতুন সলিড ফুয়েল রকেট ইঞ্জিনের পরীক্ষা তদারকি করেছিলেন কিম। আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য বড় ধরনের অগ্রগতি হিসেবে বিষয়টিকে চিহ্নিত করেছিলেন উত্তর কোরীয় নেতা। মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা DIA এর তথ্যমতে, উত্তর কোরিয়ার কাছে রয়েছে পারমাণবিক ওয়ারহেড সমৃদ্ধ ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র। পাশাপাশি ক্রমবর্ধমান পারমাণবিক অস্ত্রভাণ্ডার এবং গুপ্তচর স্যাটেলাইট কর্মসূচি নিয়ে দেশটি এখন বেশ শক্তিশালী। প্রশ্ন থেকে যাচ্ছে, উত্তর কোরিয়ার AI সক্ষমতা কতটা এগিয়ে? গবেষণা সংস্থা 38 নর্থ বলছে, পিয়ংইং সীমিত পরিসরে AI গবেষণা করেছে, যার বড় অংশই এসেছে চীন ও অন্যান্য দেশের কাছ থেকে। বিশ্লেষকদের ধারণা, চীনা প্রযুক্তির উপর নির্ভর করেই এই খাতে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে উত্তর কোরিয়া।
সমরাস্ত্র খাতে এআই প্রযুক্তিতে জোর দেয়া উত্তর কোরিয়ার ক্ষেত্রে শুধু প্রযুক্তিগত উন্নয়নের ইঙ্গিতই নয়, বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য নতুন নিরাপত্তা চ্যালেঞ্জও তৈরি করতে পারে। বিশ্ব যখন এআই প্রযুক্তি নিয়ে প্রতিযোগিতায় ব্যস্ত, তখন কিম জং উনের আগ্রাসী ঘোষণা ভবিষ্যতের সামরিক ভারসাম্যে আনতে পারে বড় পরিবর্তন। শাহরিয়ামান সানি, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।